আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো প্রথম অধ্যায়ের আরও একটা বেসিকের পর্ব নিয়ে। তো এই পর্বে আমাদের ফোকাস থাকবে রাসায়নিক দ্রব্য ও ব্যবহারের সতর্কতা। অর্থাৎ ল্যাবরেটরিতে আমরা যে বিভিন্ন রকমের দ্রব্য ব্যবহার করি, দাহ্য, বিষাক্ত, বিস্ফোরক, এই পদার্থগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা কি কি সতর্কতা অবলম্বন করব এবং সেইগুলো সংরক্ষণের উপায় কি, ব্যবহারের সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা এখানে কথা বলবো। আচ্ছা, তো আসলে ফার্স্টে আমরা এখান থেকে আমাদের সংজ্ঞা এবং সংজ্ঞা সহ যাবতীয় যা কিছু আছে সেগুলো নিয়ে শুরুতে কথা বলি। শুরুতেই আসো রসায়ন গবেষণাগার বা রসায়ন পরীক্ষাগার কাকে বলে? যেখানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয় তাকে রসায়ন গবেষণাগার বলে। মানে যেই পার্টিকুলার জায়গাটায় আমরা রসায়ন নিয়ে কাজ করি, রসায়নের উদ্ভাবনা, রসায়নের গবেষণা, রসায়নের বিক্রিয়া, রসায়নের টেস্ট নিয়ে আমরা কাজ করি, সেই পার্টিকুলার জায়গাটাকে আমরা কেমিক্যাল ল্যাবরেটরি বা রাসায়নিক বা রসায়ন পরীক্ষাগার বলা যায়। ওকে, গেল এটা। এবারে আসো, নেক্সট আমাদের এখন কি জানতে হবে? নেক্সট আমাদেরকে জানতে হবে যে রসায়ন গবেষণাগারে ব্যবহৃত সরঞ্জাম এবং রাসায়নিক দ্রব্য, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা যে কেমিস্ট্রির যে ল্যাবরেটরিতে কাজ করব, এই ল্যাবরেটরিতে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে কিছু সেফটি ইকুইপমেন্ট আছে, সেগুলোর ব্যবহার জানতে হবে। কিছু কাচের জিনিসপত্র আছে, সেগুলোর ব্যবহার জানতে হবে। এরকম তো আমরা শুধু এক জায়গাতে গিয়ে কাজ করলেই হবে না, সেখানের ইকুইপমেন্ট সম্পর্কে যদি ধারণা না থাকে, উপকরণগুলো সম্পর্কে ধারণা না থাকলে তো আমরা বুঝবো না যে কখন আমাকে কোনটা ইউজ করতে হবে। তো ফাইন আসা আমরা এখন সেগুলোকে টু দ্য পয়েন্টে ব্যাখ্যা করে ট্রাই করতেছি। ফার্স্টে বলতেছে, দেখো ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম। অর্থাৎ ব্যক্তিগত সুরক্ষা বলতে কি, যে একজন বিজ্ঞানী বা একজন কেমিস্ট সে মানে গবেষণা করার আগে সেফটি ইকুইপমেন্ট হিসেবে কি কি পোশাক সে পরিধান করে নেবে। কেননা দেখো, এই যে বিস্ফোরক পদার্থগুলোতে হুট করে তো বিস্ফোরণ ঘটতে পারে। এই সময় যেন কোনো একজন বিজ্ঞানী বা কোনো একজন কেমিস্ট বা কোনো একজন গবেষক যদি ক্ষতিগ্রস্ত হয়, তার চোখের ক্ষতি হতে পারে, তার ফেসের ক্ষতি হতে পারে, এটা তার জন্য আসলে একটা বড় ধরনের ক্ষতি। এজন্য আমরা এই উপকরণগুলো পরিধান করে আমরা আমাদের ল্যাবরেটরিতে প্রবেশ করব এবং আমরা আমাদের গবেষণার কাজ চালাবো। কি কি আছে দেখো, অ্যাপ্রন আছে, অ্যাপ্রন আছে, আছে হচ্ছে হ্যান্ড গ্লাভস, আছে সেফটি গগলস, আছে মাস্ক, আছে সেফটি বুট। এখন সবার কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যবহার রয়েছে। আমরা এখন সেই ইন্ডিভিজুয়াল ব্যবহার সম্পর্কে জানবো। ফার্স্টেই বলছে দেখো, অ্যাপ্রন শরীর ও পোশাককে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের প্রভাব থেকে রক্ষা করার জন্য অ্যাপ্রন ব্যবহার করা হয়। তাহলে ফার্স্টেই বলতেছো যে আমরা অ্যাপ্রন পরে যাই কেন? আমাদের শরীরের সুরক্ষার করার মানে শরীরের সুরক্ষার জন্য আমরা অ্যাপ্রন পরিধান করি। অ্যাপ্রন হলো সাদা রঙের এক ধরনের পোশাক, যার হাতা হয় হাতের কবজি পর্যন্ত এবং লম্বায় হাঁটুর নিচ পর্যন্ত। সো এটা হাতা হবে হাতের এই যে কবজি পর্যন্ত থাকে এবং লম্বায় হাঁটুর নিচ পর্যন্ত থাকে। এতে করে তোমার ফুল বডিটা একটা প্রোটেকশন পাচ্ছে। এবং সাদা পরা হয় এই জন্য যাতে করে শরীরের কোনো একটা অংশে যদি কোনো কেমিক্যাল পদার্থ থাকে, স্পটটা যেন দ্রুত দেখা যায়। অনেক সময় যদি আমরা কালো পড়লে কি হয়, আমরা একটা স্পট পড়লে আমরা দেখতে পাবো না যেটা আসলে কোথায় হয়েছে। অসতর্কবশত হলেও সাদাটা আসলে স্পটটা থেকে যায়, সেখান থেকে আমরা আরও বেশি সতর্কতা অবলম্বন করতে পারবো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যেই ক্ষতিকর প্রভাব থেকে আমরা আমাদের শরীরকে রক্ষা করার জন্য কিন্তু আমরা অ্যাপ্রন পরিধান করি। অ্যাপ্রনের একটা সিম্বলিক চিত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ, এরকম বুদাম থাকে আর এরকম হাতাটা, জামাটা একটু বড় হয়, মানে ওয়ান কাইন্ড অফ পাঞ্জাবির মতো থাকে আমাদের এই জামাটা, একটু ঢিলে ঢালা থাকে, বাট বুদাম থাকে অনেকগুলো। আর কি পাঞ্জাবিতে বুদাম তো হয়তো উপরে 3-4টে এরকম থাকে, বাট এখানে অনেকগুলো বুদাম থাকে আর কি, ঢিলে ঢালা পোশাকটা পরা হয়। এটার আরও একটা ব্যবহার হচ্ছে, দেখো যে অনেক সময় হয় যে আমরা জামা, দামি গেঞ্জি বা দামি শার্ট পরে ল্যাবরেটরিতে যাই। এখন কোনো কারণে অ্যাসিড বা ক্ষার এটা সিটে এসে যদি আমার জামায় লেগে যায়, আমার জামাটা নষ্ট হয়ে যাবে, দামি একটা পোশাক নষ্ট হয়ে যাবে। তো এক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাপ্রন, একদম যে খুব আহামরি দামিও পোশাক এমনটা না, মিডিয়াম দামের থাকে, কম দামের থাকে। সো আমরা অ্যাপ্রন পরলে আমরা কিন্তু সহজেই আমাদের দামি যে শার্ট বলো বা টি শার্ট বলো বা প্যান্ট বলো, সহজেই সেটাকে কিন্তু সেই ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারি সেই পোশাকগুলোকে। সেকেন্ড আসো কি বলছে, সেকেন্ড বলছে হ্যান্ড গ্লাভস। আচ্ছা, হাতকে অ্যাসিড বা ক্ষারের থেকে বাঁচাতে এক ধরনের বিশেষ গ্লাভস পরা হয়, যেটাকে হ্যান্ড গ্লাভস। দেখো এই হ্যান্ড গ্লাভস, হ্যান্ড গ্লাভসটার অনেকগুলো ব্যবহার রয়েছে। নাম্বার 1, আমরা ল্যাবরেটরিতে অ্যাসিড এবং ক্ষার জাতীয় পদার্থ নিয়ে কাজ করি। তো আমরা যখন এরকম অ্যাসিডকে ক্ষারের সাথে বিক্রিয়া করাবো বা অ্যাসিডের মধ্যে ক্ষার দিব, তখন অনেক সময় অসতর্কবশত কিন্তু আমাদের হাতে অ্যাসিড বা ক্ষার পড়ে যেতে পারে। এতে করে কি হবে, হাতটা পুড়ে যাবে, হাতে ফোস্কা পড়বে। তো এই যে এই জন্য হ্যান্ড গ্লাভস পরি, যাতে করে অসতর্কবশত যদি 2-1 ফোঁটা অ্যাসিড আমার হাতে লাগে, তাতে করে যেন আমাদের হাতটা পুড়ে না যায়, আমাদের হাতটা যেন সেফ থাকে।
ওই অ্যাসিড বা ক্ষার যেন আমাদের হ্যান্ড গ্লাভসের উপর দিয়ে চলে যায়। এই জন্য হ্যান্ড গ্লাভসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 2, হ্যান্ড গ্লাভসের আরেকটা ব্যবহার দেখো, নিচের কাচের তৈরি যন্ত্রপাতি থাকে ল্যাবরেটরিতে, এগুলার অনেকটা ফাটা থাকতে পারে, ভাঙা থাকতে পারে। তো এই ফাটা বা ভাঙা কাচের টুকরা হাতের মধ্যে প্রবেশ করলে হাত কেটে যাবে, ব্লাড সেখান থেকে বের হবে। তো আমরা যদি হ্যান্ডস গ্লাভ ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা ইনিশিয়াল প্রোটেকশন সেখান থেকে পাচ্ছি, যে একদম সাথে সাথেই তোমার হাতের মধ্যে কাচের টুকরা বা কাঁচ দিয়ে যেন হাত কেটে না যায়, সেজন্য তুমি একটা ইনিশিয়াল প্রোটেকশন হ্যান্ড গ্লাভস থেকে পেয়ে যাবা। তো এই জন্য বোথ কেসে আমাদেরকে হ্যান্ড গ্লাভ আমাদের হাতকে সুরক্ষা দিবে, অ্যাসিড এবং ক্ষারের অ্যাসিড এবং ক্ষারের ক্ষতিকর দিক থেকেও রক্ষা করবে, আবার হচ্ছে যেটা বললাম যে কাঁচের জিনিসপত্র ভাঙা থাকলে সেগুলো থেকেও রক্ষা করবে। 3 নম্বরে বলতেছে এখানে দেখো সেফটি গগলস। সেফটি গগলস মানে কি? মানে চোখকে সুরক্ষা দেওয়ার জন্য। দেখো চোখ কিন্তু আমাদের অন্যতম একটা পঞ্চ ইন্দ্রিয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ, দেখতে সহায়তা করে। যার চোখ নাই তার কাছে দুনিয়াটা অন্ধকার। তো অনেক সময় হয় না যে আমরা বিস্ফোরক পদার্থ নিয়ে কাজ করি, এখন এরকম হলো যে কোনো একটা কারণে এখানে বিস্ফোরণ ঘটলো, আমার চোখের মধ্যে সেই কেমিক্যাল পদার্থ ঢুকে পড়লো, চোখটা আল্লাহ না করে কোনো কারণে চলে গেল। তাহলে এই যে আমি গবেষণা করতে গিয়ে যদি কেউ নিজের চোখ হারায়, এর থেকে তো আর বড় দুঃখজনক ব্যাপার আর হতে পারে না। এই জন্য আমরা সব সময় দেখবা যারা গবেষক তারা কিন্তু চোখে সেফটি গগলস পরে, যাতে করে কোনো কারণে কোনো একটা এক্সপ্লোশন হলেও যেন চোখটায় যেন কোনো ক্ষতি না হয়, সেটা যেন অ্যাটলিস্ট এই গ্লাসের উপর দিয়ে যায়। দ্যাটস ওয়াই চোখের গুরুত্ব বোঝাতে আমরা সবসময় সেফটি গগলস ব্যবহার করি, চোখ অনেক গুরুত্বপূর্ণ। 4 নম্বরে হচ্ছে মাস্ক। দেখো মাস্ক কেন ব্যবহার করব? অনেক সময় হয় যে বিষাক্ত গ্যাস, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, এই যে এরকম সালফার ডাইঅক্সাইড, এই যে ক্ষতিকর গ্যাসগুলো আছে, এগুলো যদি নিঃশ্বাসের সাথে আমরা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে আমাদের ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, শ্বাসনালী সহ ভিতরের যেগুলো হচ্ছে গিয়ে যে ফুসফুস, এগুলোর মারাত্মক ক্ষতি হতে পারে। এই জন্য আমরা সবসময় মাস্ক ব্যবহার করব। অনেক সময় হয় যে তেজস্ক্রিয় পদার্থ, রেডিয়েশনটা আমাদের দেহের মধ্যে চলে যেতে পারে। তো সেক্ষেত্রেও আমরা আমাদের এই যে মুখমণ্ডল বা মুখের যে অংশটুকু, এখানে মাস্ক পরে আমরা প্রোটেকশন দেবো, যাতে করে সেই রেডিয়েশনটা আমাদের দেহের মধ্যে প্রবেশ করতে না পারে। এবং এই সকল রেডিয়েশন যখন দেহের মধ্যে যায়, তখন কিন্তু ক্যান্সার সহ আরও অন্যান্য অনেক বড় ধরনের ক্ষতির একটা সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা মাস্ক পরিধান করব, যাতে করে শ্বাস প্রশ্বাসের সাথে মুখ বা নাক থেকে বা শ্বাসনালী থেকে কোনো জিনিস যেন, ক্ষতিকর জিনিস যেন আমাদের দেহের মধ্যে প্রবেশ করে কোনো ক্ষতি করতে না পারে। আচ্ছা, 5 নম্বরে বলতেছি দেখো সেফটি বুট। অসতর্কবশত অ্যাসিড বা ক্ষার পায়ের উপর পড়ে গিয়ে পায়ের কোনো রকম ক্ষতি যেন না হয়, সেই জন্য জুতা পরতে হবে বা সেফটি বুট পরতে হবে। খেয়াল করো এই যে সেফটি বুট, দেখো এটা কিন্তু একটা বড় সেফটি বুট এখানে রাখা হয়েছে। এটা বলতেছে দেখো, এই যে আমরা বললাম না অ্যাসিড এবং ক্ষার ঢালার সময় এমনও তো হতে পারে যে আমরা ঢালছি, হুট করে আমার পায়ের উপরে এসে অ্যাসিড পড়ে গেল, পায়ের উপরে এসে ক্ষার পড়ে গেল। তাহলে এই যে অ্যাসিড এবং ক্ষার পায়ের উপরে পড়বে বা পায়ের উপরে পড়তে পারে, তো তখন তো পাও ফোসকা পড়বে, পাও হচ্ছে এখানে আগুনে ঝলসে যাবে। তো আমরা তখন কি করব? আমরা তখন সেফটি বুট পরিধান করব, যাতে করে বুটের উপরে যদি অ্যাসিড অথবা ক্ষার পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না, আমাদের পা ঝলসে যাবে না। পাকে সুরক্ষার জন্য আমরা সেফটি বুট ব্যবহার করব। তো আসো আমরা এই হচ্ছে আমাদের সেফটি ইকুইপমেন্ট, সবগুলোই কাজে লাগতেছে। হাতের সুরক্ষার জন্য হ্যান্ড গ্লাভস, পায়ের সুরক্ষার জন্য সেফটি বুট, চোখের সুরক্ষার জন্য সেফটি গগলস, আর হচ্ছে গিয়ে যে মাস্ক পরতে হবে শ্বাস প্রশ্বাসের যেন কোনো ক্ষতি না হয়, পুরো হোল শরীর ঢাকার জন্য আমরা অ্যাপ্রন পরিধান করি। এবং অনেক সময় কিন্তু আমরা আমাদের মাথার সুরক্ষা দেওয়ার জন্য অনেক সময় দেখবো যেরকম জালি জারি কোনো একটা প্রোটেকশন সেখানে পড়া হয়। যদি এটা আসলে অতটা ইম্পর্টেন্ট না, এ বাদে বাকি যতগুলো বললাম সবগুলো পার্টি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং ল্যাবরেটরিতে যখন আমরা কাজ করব, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদেরকে এনশিওর করতে হবে এই বিষয়গুলো বা এই ইকুইপমেন্টগুলো পরিধান করেই কিন্তু আমাদের গবেষণার কাজ চালিয়ে যেতে হবে। তাতে অসতর্কবশত হোক বা কোনো একটা সমস্যায় পড়ে হোক, একটা দুর্ঘটনা ঘটলেও আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সেফ রাখতে পারবো। সো আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। এবারে যাচ্ছি আমরা ল্যাবরেটরিতে ব্যবহৃত কাচের জিনিসপত্র বা কাচের তৈরি যন্ত্রপাতি। দেখো কাচের তৈরি যন্ত্রপাতির মধ্যে প্রধানত কে কে থাকে? টেস্ট টিউব আমরা ব্যবহার করি, আমরা বিকার ব্যবহার করি, আমরা কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করি, আমরা বুরেট ও পিপেট ব্যবহার করি। আচ্ছা, তো এবারে আসো, এখানে এক একটা পদার্থের এক এক রকম ব্যবহার, আমরা এখন ব্যবহার সম্পর্কে জানবো। ফার্স্টে বলছে টেস্ট টিউব। অল্প পরিমাণে রাসায়নিক দ্রব্য নিয়ে পরীক্ষা বা উত্তপ্ত করার জন্য টেস্ট টিউব ব্যবহার করা হয়। এই যে দেখো ছোট টেস্ট টিউব, মানে লাইক ধরো তুমি সামান্য পরিমাণ নিবা আর কি, খুব বেশি একটা পরিমাণ নিবা না, অল্প পরিমাণ নিয়ে বিক্রিয়া করবা। তো সেই ক্ষেত্রে আমরা সেই অল্প পরিমাণটাকে টেস্ট টিউবের মধ্যে নেই।
অথবা অনেক সময় হয় যে উত্তপ্ত করতে হয়। তো উত্তপ্ত করার ক্ষেত্রে এই যে দেখো এই টেস্ট টিউব হোল্ডার, এখানে লেখা আছে টেস্ট টিউব হোল্ডার, তাহলে এইখান থেকে আমরা ওই টেস্ট টিউব হোল্ডারের মধ্যে টেস্ট টিউবকে বসাই, এই টেস্ট টিউব হোল্ডারের মধ্যে টেস্ট টিউবকে বসাই, দেন টেস্ট টিউব থেকে বস্তুসমূহকে উত্তপ্ত করি। তো টেস্ট টিউবের ব্যবহার হচ্ছে যে অল্প পরিমাণ জিনিসকে উত্তপ্ত করা বা অল্প পরিমাণ জিনিস নিয়ে বিক্রিয়া করা, এই জন্য টেস্ট টিউবের ব্যবহারটা সব থেকে বেশি হয়। দেন আসে বিকার, তরল রাখা, তরল মেশানো, উত্তপ্ত করার কাজে বিকার ব্যবহার করা হয়। বিকারের ক্ষেত্রে জাস্ট বেশি পরিমাণ, তরলটাকে আমরা টেস্ট টিউবে নিই সামান্য পরিমাণ, আর বিকারে নিই আমরা বেশি পরিমাণ। এই যে দেখো এখানে মাপ দেওয়া আছে 100 ml, 200 ml, 500 ml, 300 ml, সেরকম মাপ থাকে। তো মাপ দিয়ে আমরা যতটুকু পরিমাণ পদার্থ নিব ওই মাপ অনুযায়ী আমরা এই পরিমাণটা এখানে নিতে পারি। তবে আমাদের এটা মনে রাখতে হবে যে টেস্ট টিউব থেকে বিকারে আমরা বেশি পরিমাণ নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, তবে আরেকটা জিনিস, বিকারের আরেকটা ব্যবহার বলি। অনেক সময় হয় কি যে দেখো যে ধরো কোনো একটা কঠিন পদার্থকে পানির সাথে মিশিয়ে দ্রবণ তৈরি করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু দ্রবণটা আমরা একটু বেশি তৈরি করতে চাই, বেশি ব্যবহার করার জন্য, সেই ক্ষেত্রে আমরা বিকারেও ঠিক সেম কাজটা করতে পারি যে আমরা এখানে দ্রবণ তৈরি করতে পারি। গেল 3 নম্বরে আসো কনিক্যাল ফ্লাস্ক। এই যে এটাকে বলা হয় কনিক্যাল ফ্লাস্ক। বেসিক্যালি এইখানে যেই কাজটা করা হয় দেখো, এটার কিন্তু মুখটা একটু চিকন সরু আর এই নিচটা একটু চওড়া। তো কোনো একটা পদার্থকে মিশ্রিত করার ক্ষেত্রে আমরা এরকম ঝাঁকাই না, পদার্থ নিয়ে এরকম ঝাঁকাই। তো সেক্ষেত্রে আমাদের এই কনিক্যাল ফ্লাস্কটা আমরা বেশি ব্যবহার করি ঝাঁকানোর ক্ষেত্রে, মিশ্রিত করার ক্ষেত্রে। কেন? যেহেতু মুখটা সরু, মানে মুখটা যেহেতু সরু, সেই জন্য এরকম ঝাঁকালে মানে ওই পদার্থগুলো বেরিয়ে যাবে না, সরু মুখ থেকে সহজে বের হতে পারবে না। এই জন্য বলা যায় যে তরলকে ঝাঁকানোর কাজে বা মিশ্রিত করার কাজে আমরা এই কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করি। এবং সর্বশেষ কি? সর্বশেষ হচ্ছে বুরেট ও পিপেট। তরলের নিখুঁত আয়তন পরিমাপের জন্য বুরেট ও পিপেট নির্ণয় করা হয়। আমি একটু তোমাদেরকে একটু ছবিটা দেখিয়ে দিই। এই যে দেখো, দেখো একদম পারফেক্ট মাপ, এরকম দাগ কাটা থাকে। তো এই দাগগুলো থেকে আমরা এরকম দেখো এখানে মুখ দিয়ে আমরা এরকম মাপটা মেজারমেন্টটা দিয়ে নেই। এই যে নিচে থাকে এখান থেকে জাস্ট ধরো কোনো একটা দ্রবণের তুমি নির্দিষ্ট পরিমাণ নিবা, তাহলে এখানে মুখ থেকে যেরকম আমরা জুস খাই, তা জুস খাওয়ার ক্ষেত্রে কি করি, পাইপ দিয়ে যেরকম টান দিলে এখান থেকে তরল পদার্থ চলে আসে, এখানেও জাস্ট ব্যাপারটা সেম, যে আমরা এখানে মুখ দিয়ে এই দ্রবণটাকে দিয়ে দেন জাস্ট পাইপের মতো আমরা টান দিব, যতটুকু দ্রবণ লাগবে ঠিক আমি ততটুকুই পরিমাণ নিব। তবে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে কেমিক্যাল পদার্থ যেন মুখের মধ্যে চলে না যায়। আমরা এই কাজটা স্লোলি করি আর কি, আস্তে আস্তে করি, যাতে করে মানে খুব ফাস্ট করতে গিয়ে যেন তরল পদার্থগুলো দ্রবণে চলে না যায়। আর এখানে দেখো, এখানে এটা ড্রপারের মতো, এখান থেকে ফোটায় পানি, মানে আমরা এটাকে ঢালি আর কি, নিচের দিকে ঢালি। এখানে একটা কর্ক থাকে, কর্কটা খুলে দিলে জাস্ট তুমি বলতে পারো যে এই যে এখান থেকে ফোটায় পানি আস্তে আস্তে নিচের দিকে পড়বে। এই জায়গাতে এইটা হচ্ছে আমাদের বুরেট, আর এই যে এগুলো এটা হচ্ছে আমাদের পিপেট। বাট দুইটাই কিন্তু মেজারমেন্ট, আয়তন রিলেটেড মেজারমেন্ট করার জন্য আমরা বুরেট এবং পিপেট বেশি ব্যবহার করি। ওকে, তো আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। এবারে যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে কি বলতেছে দেখো, পরবর্তী অংশে বলতেছে তাপ প্রয়োগ ও উত্তপ্ত বস্তু ধরনের যন্ত্রপাতি। অর্থাৎ তাপ দিয়ে যে আমরা বস্তুসমূহকে ধরবো, তাপ প্রদান করে আমরা তাপ দেওয়ার ক্ষেত্রে যে সকল উপকরণ আমাদের লাগবে সেই উপকরণগুলো এখানে আলোচনা করা হলো। নাম্বার 1 বুনসেন বার্নার। বুনসেন বার্নার মানে কি? দেখো অগ্নিশিখা এখানে দেখা যাচ্ছে। এখানে বলতেছে যে রাসায়নিক দ্রব্য উত্তপ্ত করার জন্য আগুনের উৎস হিসেবে বুনসেন বার্নার ব্যবহৃত হয়। আগুন জ্বালানোর ক্ষেত্রে আমরা বুনসেন বার্নারটা ব্যবহার করতে পারি। এখানে আগুন থাকে, সেই আগুন চারদিকে এরকম ছড়িয়ে পড়ে এবং এই বুনসেন বার্নার আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। নাম্বার 2 ত্রিপদী স্ট্যান্ড ও তার জালি। এই যে দেখো তিনটা স্ট্যান্ড থাকবে, তার জালি থাকবে। তুমি এই তার জালির উপরে কোনো একটা বিকার এরকম রেখে দিবা, দেন নিচ থেকে বুনসেন বার্নার দিয়ে তাপ দিলে এখান থেকে এটা উত্তপ্ত হতে পারে। অর্থাৎ ত্রিপদী স্ট্যান্ড এর উপরে আমরা তার জালি রাখি, সেই তার জালির উপরে আমরা বিকার রাখি। বিকার রাখলে তখন নিচ থেকে বুনসেন বার্নার দিয়ে তাপ দিলে তার জালির প্রোটেকশনে বিকারটা থাকে এবং নিচ থেকে আগুন উঠে তাপ উত্তপ্ত হয়, ভিতরে বস্তুগুলোকে আমরা সহজেই উত্তপ্ত করতে পারি। নাম্বার 2 নাম্বার 3 কি বলছে দেখো, টেস্ট টিউব হোল্ডার। এইটা হচ্ছে আমার টেস্ট টিউব হোল্ডার। এখানে একটু ফাঁকা জায়গা আছে, এরকম ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গার মধ্যে আমরা টেস্ট টিউবটাকে বসাই। আচ্ছা, এটাকে আমি একটু বড় করে দেখাই টেস্ট টিউব হোল্ডারটা। এই যে দেখো, এটা দেখো, এই যে টেস্ট টিউব হোল্ডারের মধ্যে কি হয়, এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গার মধ্যে আমরা টেস্ট টিউবটাকে বসাই আমরা এই হাতল দিয়ে টেস্ট টিউবটাকে এরকম ধরে আমরা এই হাতল দিয়ে জাস্ট এটাকে ধরি এবং টেস্ট টিউবটাকে আমরা আগুনের উপরে জাস্ট রাখার ট্রাই করি, যাতে করে সেখান থেকে সেটা কি হতে পারে, উত্তপ্ত হতে পারে। তো এই যে মোটামুটিভাবে আমাদের এই যে বিষয়গুলো আছে,
বুনসেন বার্নার, ত্রিপদী স্ট্যান্ড, তার জালি। তো এগুলো থেকে কিন্তু আমরা বস্তুদেরকে তাপ দেওয়ার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে খুব বেশি ব্যবহার করতে পারি। টেস্ট টিউব হোল্ডারকে বসে দেখো, গরম টেস্ট টিউব ধরার জন্য টেস্ট টিউব হোল্ডার, যেহেতু টেস্ট টিউবকে নর্মাল কাচের তুমি তাপ দিলে সেটা কিন্তু ধরতে পারবে না, গরম হয়ে যাবে, গরম জিনিস ধরলে তোমার হাত পুড়ে যাবে। অতএব তোমাকে সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে ধরতে হবে, এবং সেই সিস্টেমেটিক প্রসেসটাই হচ্ছে টেস্ট টিউব হোল্ডার। আচ্ছা, আর তার জালির কথা বলছে দেখো, বুনসেন বার্নার এর উপরের তাপ দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। এই কাঠামো ত্রিপদী স্ট্যান্ড ও তার জালি দিয়ে গঠন করা হয়। সো অলরেডি সমস্ত পয়েন্ট এখানে আলোচনা করে দিলাম, বুনসেন বার্নার, ত্রিপদী স্ট্যান্ড, টেস্ট টিউব হোল্ডার। সো আমি আশা করছি তোমরা এটুকু পার্ট প্রপারলি বুঝতে পেরেছো। তো দেখো, আমরা এবার যাচ্ছি পরিমাপক ও অন্যান্য যন্ত্রে। তো পরিমাপক যন্ত্র বলতে বোঝানো হয় যে অনেক সময় থাকে না, একটা মেজারমেন্ট নিয়ে আমরা দেন দ্রবণে দ্রবীভূত করব। তাহলে এই যে মেজারমেন্ট করার জন্য, পরিমাপ নেওয়ার জন্য আমরা আসলে কি কি যন্ত্র ল্যাবরেটরিতে ব্যবহার করতে পারি। ফার্স্টেই আসতেছে দেখো ডিজিটাল ব্যালেন্স, অর্থাৎ কোনো পদার্থের 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম এরকম নেওয়ার ক্ষেত্রে আমরা ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করতে পারি। এখানে আসলে এই যে দেখো, তোমরা এটা চেনো, বিভিন্ন দোকানে দেখতে পাওয়া যায় ডিজিটাল ব্যালেন্স, মানে বস্তু রাখলে সে তোমার ওয়েটটার সাথে সাথে মেজারমেন্ট করে দিবে যে এখানে কত গ্রাম বা কত কেজি রয়েছে। দেন আসতেছে পিএইচ মিটার। পিএইচ মিটার বলতে দেখো, অনেক সময় হয় যে আমার কোনো একটা দ্রবণ অম্লীয় নাকি ক্ষারীয়, এটা আমরা পিএইচ এর মান থেকে সহজে বের করে ফেলতে পারি। তো পিএইচ এর মান আমাকে বলে দিবে হ্যাঁ যে দ্রবণটা কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে, আমরা এই পিএইচ মিটার থেকে সেটা আইডেন্টিফাই করে ফেলতে পারি। দেন ওয়াশ বোতল। আচ্ছা, ওয়াশ বোতল মানে কি দেখো, ওয়াশ বোতল মানে যে পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ এখান থেকে যে পানি বের হয়, ওয়াশ বোতল এখান থেকে পানি বের হয়, আমরা ধরো কোনো একটা ল্যাবরেটরিতে একটা বিক্রিয়া করার পরে আমরা সেই পাত্রটা বলো বা অন্যান্য উপকরণগুলোকে আমরা একটু পরিষ্কার করে রেখে দেন যেতে চাই, কেননা অ্যাসিড যুক্ত যদি কোনো একটা দ্রবণ রেখে দেই সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ওই দ্রবণের ক্ষতি হবে, মানে ওই পাত্রের ক্ষতি হবে। তো এই যে ওয়াশ করার জন্য আমরা এরকম ওয়াশ বোতল ব্যবহার করি। আর একটা হচ্ছে গ্লাস রড। গ্লাস রড হচ্ছে চামচের মতো কাজ করে। কোনো কোনো একটা লবণকে তুমি দ্রবীভূত করলে, এখন পানির মধ্যে দিলেই তো সে দ্রবীভূত হবে না, সেটাকে নাড়তে হবে। আমরা আমাদের বাসা বাড়িতে যেটা চামচ দিয়ে নেড়ে নেড়ে আমরা দ্রবণটা তৈরি করি, ল্যাবরেটরিতে সেখানে গ্লাস রড ব্যবহার করা হয়, অর্থাৎ গ্লাস রডটা জাস্ট এরকম কলমের মতো, জাস্ট এরকম নেড়ে 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 দ্রবণটাকে এটার সাথে মিশ্রিত করা হয়। আচ্ছা, তো 4টা জিনিস দেখো এখানে পাওয়া যাচ্ছে। নাম্বার 1, কঠিন রাসায়নিক দ্রব্যের ভর নিখুঁতভাবে মাপার জন্য ব্যবহার করা হয় ডিজিটাল ব্যালেন্স। আচ্ছা, একটা দ্রবণ কতটা অম্লীয় বা ক্ষারীয় তা মাপার জন্য ব্যবহার করা হয় পিএইচ মিটার। ওয়াশ বোতল বিশেষ এক ধরনের প্লাস্টিক বা কাঁচের বোতল যা গবেষণার সরঞ্জাম পরিষ্কারে ব্যবহার করা হয়। আর গ্লাস রড দ্রবণ নাড়াচাড়া করা, মেশানোর জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, সো এইগুলো গেল আমাদের পরিমাপক ও অন্যান্য যন্ত্র। এবারে আসো রাসায়নিক দ্রব্য, মানে আমরা এখন একদম কয়েকটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কয়েকটা সংজ্ঞা এখন জানার চেষ্টা করব। ফার্স্টেই আসতেছে হ্যাজার্ড সিম্বল। কাকে বলে বলতো? যে রাসায়নিক দ্রব্যের বোতল বা পাত্রের গায়ে বিশেষ এক ধরনের সাংকেতিক চিহ্ন থাকে, এই যা দ্বারা দ্রবণটি ব্যবহার, ঝুঁকি এবং ব্যবহারের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত তা জানা যায়। এই সকল চিহ্নকে হ্যাজার্ড সিম্বল বলে। আমি সহজে বোঝাই, একটা সাংকেতিক চিহ্ন, যে চিহ্ন দ্বারা আমরা ওই পদার্থ সম্পর্কে একটা আগাম ধারণা পাবো। এখন দেখো, অনেক সময় হয় যে এরকম থাকে, এই যে এরকম থাকে, তার মানে এটা দ্বারা কি বোঝানো হয়? দাহ্য, আগুনের শিখা থেকে, যেখান থেকে আমরা সহজে বুঝতে পারি এই পদার্থের মধ্যে আগুন জ্বলবে সহজে, এরকম কিছু দাহ্য পদার্থ থাকে। তাহলে এই যে আগাম একটা ধারণা পাওয়া যায় সিম্বলের মাধ্যমে, সেই সিম্বলটাকে বলা হয় হ্যাজার্ড সিম্বল। গেল এটা। এরপরে আসতেছে দেখো, এরপরে আসতেছে জিএইচএস। এর ফুল ফর্ম কি? গ্লোবালি হারমোনাইজড সিস্টেম, অর্থাৎ রাসায়নিক পদার্থের শ্রেণীবিন্যাস এবং লেবেলিং করার জন্য জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক নিয়ম চালু করা হয়েছে, এটাকে বলা হয় জিএইচএস। আচ্ছা, ব্যাপারটা এরকম দেখো, যে আমরা যে ইন্টারন্যাশনালি যে কেমিস্ট্রি সম্পর্কে জানি বা কেমিস্ট্রি পড়ি, এটা আসলে জাতিসংঘ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তাহলে এই যে লেবেলিং করার জন্য বা শ্রেণীবিন্যাস করার জন্য যারা এখানে কাজ করে, এদেরকে বলা হয় জিএইচএস সিস্টেম। আচ্ছা, দেন আরেকটা কি দেখো, ত্রিফল মানে কি? আন্তর্জাতিকভাবে ত্রিফল হলো তেজস্ক্রিয়তা নির্দেশকারী হ্যাজার্ড সিম্বল। তেজস্ক্রিয়তা মানে, অর্থাৎ এই ইউরেনিয়ামের কথা বলো, বেরিয়ামের কথা বলো, রেডিয়ামের কথা বলো, এই যে তেজস্ক্রিয় যে পদার্থগুলো আছে, ইউরেনিয়াম, রেডিয়াম, এরা যারা আছে, এই যে এদের তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রক সংস্থার নাম হচ্ছে, মানে তেজস্ক্রিয়তা এই জিনিসটাকে সংক্ষেপে আমরা কি বলি? ত্রিফল বলি। তো
এই তো তাহলে আমরা মোটামুটিভাবে এই পর্বে খেয়াল করো মোট 5টা সেগমেন্টে আমরা ভাগ করেছি কিন্তু দেখো একটা ছিল আমাদের ব্যক্তিগত সুরক্ষা, দেন অ্যানাদার ছিল কাচের তৈরি যন্ত্রপাতি, তারপরে ছিল তাপ প্রয়োগ ও উত্তপ্ত বস্তু ধারণের যন্ত্রপাতি, তারপরে ছিল পরিমাপক ও অন্যান্য যন্ত্র, এবং সর্বশেষ আমরা পাচ্ছি রাসায়নিক দ্রব্য। সো এগুলোর সাহায্যে কিন্তু আমরা ল্যাবরেটরিতে কিভাবে সমস্ত কিছু ব্যবহার করা যায় এ সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা পেতে পারি। এবারে আমরা যেটা করব যে দেখো রাসায়নিক দ্রব্যের সাংকেতিক চিহ্ন ও সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের ঝুঁকি, অর্থাৎ এখান থেকে আমরা এই যে সাবস্টেন্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। সেগুলো 4টা জিনিস খেয়াল করো, একটা হচ্ছে চিহ্নগুলো কীরকম সেগুলো জানবো, ক্ষতির মাত্রা মানে এখান থেকে সর্বোচ্চ কী পরিমাণ ক্ষতি ঘটতে পারে হতে পারে, আচ্ছা দেন হচ্ছে সাবধানতা বা সতর্কতা, আর হচ্ছে উদাহরণ, এই সমস্ত কিছু প্রত্যেকটা পয়েন্টের জন্যই আমরা জানবো। তো ফার্স্টেই আসো আমাদের জন্য রয়েছে বিস্ফোরক পদার্থ বা এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স। তো বলতেছে ক্ষতির মাত্রা কি দেখো, ঘর্ষণ, আঘাত বা আগুনের সংস্পর্শে আসলে এটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটতে পারে। মানে যদি আগুনের সংস্পর্শে আসে, যেহেতু আগেই বলছি বিস্ফোরক পদার্থ, তো তোমরা জানো যে বিস্ফোরক পদার্থ আগুন বা তাপের কাছাকাছি আসলে খুব একটা ব্লাস্ট সেখানে হতে পারে। তো এখানে ক্ষতির মাত্রাটা বলে দিছে। তাহলে এখন সতর্কতা বা সাবধানতা কি হতে পারে, এগুলো অত্যন্ত সাবধানে নাড়াচাড়া করতে হবে। এবং তুমি চাইলে আরো একটা কথা বলতে পারো যে তাপের উৎস থেকে এদেরকে আমরা দূরে রাখার চেষ্টা করব, কারণ তাপ হলেও তো গরম হয়ে যাবে, ব্লাস্ট করে যেতে পারে। আচ্ছা উদাহরণ কি দেখো, টিএনটি, ট্রাই নাইট্রোটলুইন, টিএনটির ফুল ফর্ম ট্রাই নাইট্রোটলুইন, পার অক্সাইড, নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিনের সংকেতটা আবার আমরা দিয়ে দিচ্ছি এখানে, নাইট্রোগ্লিসারিনের সংকেত হচ্ছে এটা। আচ্ছা গেল এটা। সেকেন্ড দেখো বলতেছে দাহ্য পদার্থ বা ফ্লামেবল সাবস্ট্যান্স, এই পদার্থগুলো খুব দ্রুত আগুন ধরে যেতে পারে। দাহ্য পদার্থ মানে কি, যে তুমি আগুনের কাছাকাছি রাখলে দ্রুত আগুন ধরে যেতে পারে, এটা এখানে এই জিনিসগুলো খুব দ্রুত আগুন ধরে। আচ্ছা এদেরকে আগুন বা তাপের উৎস থেকে দূরে রাখতে হবে, এদেরকে আমরা আগুন বা তাপের উৎস থেকে দূরে রাখবো। এক্সাম্পল হিসেবে বলা যায় অ্যালকোহল এবং ইথার, এবং এদের সাধারণ সংকেত এখানে দেওয়া আছে অ্যালকোহল এবং ইথার। তো যারা সহজেই আগুন জ্বালাতে পারে বা আগুন ধরে যেতে পারে, যাদের আগুনের সংস্পর্শে আসলে, এদেরকে আমরা আগুন বা আগুনের উৎস থেকে দূরে রাখবো, তাপের উৎস থেকে দূরে রাখবো। ঠিক সেইমভাবে বিস্ফোরক পদার্থের জন্য কিন্তু আমরা সেম কাজ করবো, আগুন বা তাপ থেকে আমরা এদেরকে খুব দূরে রাখবো। আচ্ছা 3 নম্বরে কি বলছে দেখো, 3 নম্বরে বলতেছে বিষাক্ত পদার্থ। আচ্ছা তো বলছে কি দেখো, এ দ্রব্যগুলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ত্বকের সংস্পর্শে বা খাবারের সাথে শরীরে প্রবেশ করলে নানান ধরনের ক্ষতি হতে পারে। যেহেতু বিষাক্ত পদার্থ, তোমার শ্বাস প্রশ্বাসের সাথে হোক বা খাবারের সাথে হোক, এগুলো কিন্তু শরীরে প্রবেশ করলে নানান রকম ক্ষতি হতে পারে। আচ্ছা তো এগুলো ইউজ করব কিভাবে, এই ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস, মাস্ক ইত্যাদি ব্যবহার করতে হবে। সো এগুলো যখন আমরা নিয়ে কাজ করব, তখন আমরা কিন্তু এই যে অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ইত্যাদি নিয়ে কাজ করব, যাতে করে এগুলো সরাসরি আমাদের দেহের মধ্যে প্রবেশ করতে না পারে বা সরাসরি আমাদের শরীরের সংস্পর্শে আসতে না পারে। উদাহরণ হিসেবে কে আসতে পারে, বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল। তো এরা সবাই কিন্তু বিষাক্ত পদার্থ বা টক্সিক সাবস্টেন্স। আচ্ছা এরপরে আসতেছে কি দেখো, এরপরে আসতেছে উত্তেজক পদার্থ। উত্তেজক পদার্থ কি বলতো, এটি ত্বকে বা চোখে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে বা সাময়িকভাবে শ্বাসকষ্ট দিতে পারে। আচ্ছা সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ব্যবহার করতে হবে। সো ব্যাপারটা হচ্ছে যে ত্বকে বা চোখে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে উত্তেজক পদার্থ, ইরিট্যান্ট পদার্থ বা ইরিট্যান্ট সাবস্টেন্স, তো শ্বাসকষ্ট হতে পারে, কোনো একটা সমস্যা সৃষ্টি করতে পারে। এক্সাম্পল কি দেখো, ডাস্ট ময়লা আবর্জনা, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি। তো এরা এই এই পয়েন্টের এক্সাম্পল। তো দেখো এখান থেকে কিন্তু একটু বলে দেই, এত কিছু পড়ছি আমরা বা এত কিছু দেখাচ্ছি, কোশ্চেন দুইভাবে আসতে পারে। এমসিকিউতে আসলে মূলত তোমার তখন এই পয়েন্টটা মানে চিহ্ন এবং তার উদাহরণ, এই দুইটা পয়েন্ট তখন তোমার বেশি কাজে লাগবে। আর সিকিউতে আসলে তখন আমাদের এই দুইটা পয়েন্ট বেশি কাজে লাগবে, যে কি কি ক্ষতি হতে পারে এটা আমরা কিভাবে সংরক্ষণ করব। সো বোথ কেস আমরা যদি 4টা কলামের ইনফরমেশনই পড়ে ফেলতে পারি, তবে আমি এমসিকিউ এবং সিকিউ বোথ কেসে আমি এখানে ভালো করতে পারবো। ওকে সো আশা করছি তোমরা প্রথম 4টা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সটগুলো নিয়ে আলোচনা করি। এরপরে আসতেছে দেখো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। তো এই সকল পদার্থ স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ হচ্ছে হেলথ রিস্ক সাবস্টেন্স। এখানে কি বলছে দেখো, এ সকল দ্রব্য ত্বকে লাগলে দীর্ঘমেয়াদী এবং গুরুতর স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
এর প্রভাবে ক্যান্সার কিংবা শ্বাসতন্ত্রের ক্ষতি হতে পারে, ক্যান্সার হয়ে যেতে পারে। মানে তুমি যদি প্রতিনিয়ত এইগুলো তোমার গায়ে লাগুক বা তোমার স্কিনে লাগুক, তখন কিন্তু তোমার এখান থেকে একটা মারাত্মক ক্ষতি হতে পারে। বাট জিনিসটা একদিনে হবে না, এমন না যে আজকে লাগলে আজকেই হয়ে যাবে, এমনটা না, ডে বাই ডে। বিশেষ করে যারা ল্যাবরেটরিতে কাজ করে, তাদের তো প্রতিনিয়ত জবই এইটা যে ওখানে তাদের যেতে হবে, এখানে তাদের এই সকল পদার্থ নিয়ে কাজ করতে হবে। তো এই জন্য আমাদের সব সময় এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এজন্য এই ধরনের পদার্থ ব্যবহারের সময় খুবই উন্নত ধরনের, আগেই বলছি উন্নত ধরনের বলতে কি, যেটা ভালো, যেটা আমাকে আসলেই প্রোটেক্ট করতে পারবে, এরকম আমরা মাস্ক পরবো, অ্যাপ্রন পরবো, হ্যান্ড গ্লাভস ব্যবহার করব, সেফটি গগলস পরবো, দেন এইগুলো পরে আমরা আমাদের ল্যাবে কাজ করব, যাতে করে আমাদের কোনো সমস্যা সম্মুখীন আমরা না হই। বেনজিন, জাইলিন, টলোইন এই সকল পদার্থের উদাহরণ। আচ্ছা, সবথেকে গুরুত্বপূর্ণ তেজস্ক্রিয় পদার্থ, খেয়াল করো, এই সকল দ্রব্য থেকে ক্ষতিকারক রশ্মি বের হয় যা ক্যান্সার সহ বিকলাঙ্গতা সৃষ্টি করে দিতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে বিকলাঙ্গতা। দেখো, এই যে তেজস্ক্রিয়তা কিন্তু মানুষের ডিএনএ স্ট্রাকচারকে পরিবর্তন করে দিতে পারে। তো অবশ্যই গর্ভ অবস্থায় এই সকল পদার্থ নিয়ে কাজ করা উচিত না। অথবা এটা এমনও হতে পারে, কোনো পুরুষ মানুষ যদি প্রতিনিয়ত এইটার সাথে সামঞ্জস্য হয়, এটার সাথে কাজ করে, তার কিন্তু ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ হয়ে যেতে পারে। তার থেকে যে বাচ্চাটা জন্ম নেবে, সেই বাচ্চাটার কোনো একটা সমস্যা সরাসরি হতে না পারলেও ওভাবে ডিএনএ মাধ্যমে এটা হতে পারে। তো এই জন্য আমরা তেজস্ক্রিয়তার ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করব না, আমরা সব সময় এই ব্যাপারটা নিয়ে খুবই সতর্ক থাকবো। এই জন্য দেখো, এখানেও এই কথাগুলোই বলতেছে, যে সকল পদার্থ ব্যবহারের সময় বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। এই ধরনের পদার্থ ব্যবহারের সময় দেখো, আমরা কিন্তু একটা কথা বারবার রিপিট করতেছি, যে হ্যান্ড গ্লাভস পরতে হবে, অ্যাপ্রন গায়ে জড়াতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সেফটি গগলস পরতে হবে। কেন বারবার এই একটা কথা বলছি? এই সেফটি ইকুইপমেন্টগুলো তোমাকে বড় ধরনের কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে। আচ্ছা, ইউরেনিয়াম এবং রেডিয়াম এই জাতীয় পদার্থের উদাহরণ। এবং অনেক সময় দেখবা যে বিজ্ঞানীরা বিভিন্ন সময় হেলমেট টাইপের কোনো একটা কিছু পরে, সামনে একটা গ্লাসের একটা আস্তরণ থাকে, এটা কিন্তু আমরা সেই তেজস্ক্রিয় পদার্থের বেলায় আমরা এই টাইপের জিনিসগুলো বেশি ব্যবহার করি, বেশি সতর্ক থাকার জন্য। আচ্ছা, নেক্সটে আসতেছে, দেখো, পরিবেশের জন্য ক্ষতিকর। আচ্ছা, তাহলে বলতেছে এগুলো মাটি, পানি বা বাতাসের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে, জলজ প্রাণীদের ধ্বংস করে দিতে পারে, এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। এই যে পদার্থগুলো আছে, এগুলো আসলে সহজে মাটির সাথে মিশে যায় না, মাটির সাথে বা পানির সাথে দীর্ঘমেয়াদীভাবে সেগুলো থেকে থাকে। এবং এই মাটিতে যখন কোনো ফসল ফলানো হয়, ওই ফসলটা আসলে দূষিত হয়, ওই ফসল খেলে কোনো ভালো একটা মানুষ তার ক্ষতি হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে বলছে কি, দেখো, ব্যবহারের পর এগুলো সরাসরি ড্রেনে না ফেলে নির্দিষ্ট স্থানে রাখতে হবে, এগুলো যত সম্ভব পুনরুদ্ধার করে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে, যাতে এগুলো পরিবেশে ছড়িয়ে পড়তে না পারে। খুব সুন্দর একটা কথা, যে আমরা এগুলো চাইলে রিইউজ করতে পারি, আমরা পুনরায় সংরক্ষণ করতে পারি। এবং ময়লা আবর্জনা বা এদের যেই ব্যবহারের পর সরাসরি এদেরকে আমরা ড্রেনে ফেলবো না। অনেক সময় হয় যে এদের ক্ষতির মাত্রাকে কমিয়ে দেন সেটাকে আমরা ড্রেনে ফেলবো আর কি। উদাহরণ কি আছে দেখো, লেড, মার্কারি, কোবাল্ট, আর্সেনিক ইত্যাদি, মানে যাদেরকে আমরা ভারী ধাতু হিসেবে চিনি, এরা কিন্তু সবাই ভারী ধাতু, এবং এই ভারী ধাতু যারা আছে এরা সবাই পরিবেশের জন্য ক্ষতিকর। আচ্ছা, সর্বশেষ পার্টটা হচ্ছে ক্ষত সৃষ্টিকারী। তো বলছে কি, দেখো, এই পদার্থগুলো ত্বক বা শরীরের সংস্পর্শে আসলে ক্ষত সৃষ্টি করে বা পুড়িয়ে দেয়। শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে শরীরের ভিতরকার অঙ্গেরও ক্ষতি সাধন করতে পারে, শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে শরীরের ভিতরকার অঙ্গের ক্ষতি সাধন করতে পারে। আচ্ছা, তো এই ধরনের পদার্থ ব্যবহারের সময় খুবই উন্নত ধরনের মাস্ক পরবো, অ্যাপ্রন পরবো, হ্যান্ড গ্লাভস পরবো, সেফটি গগলস ব্যবহার করবো, যাতে করে এগুলো আমাদের শরীরের সংস্পর্শে এসে শরীরের কোনো ক্ষতি না করতে পারে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ, দ্যাট মিনস গাঢ় সোডিয়াম ক্লোরাইড, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, দেন গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এদের গাঢ় যেহেতু, তাহলে অবশ্যই এদের তীব্রতা অনেক বেশি। এগুলো কিন্তু তোমার হাতে পড়লে তোমার ফোসকা পড়ে যেতে পারে, সেই জায়গাটা চামড়াটা পুড়ে যেতে পারে। তো এই জন্য অবশ্যই হ্যান্ড গ্লাভস বলো, আরও অন্যান্য যে সেফটি ইকুইপমেন্ট আছে, এই ইকুইপমেন্টগুলো আমাদেরকে ব্যবহার করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে ওভারঅল কিন্তু আমাদের এই মোটামুটিভাবে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত 8টা সাংকেতিক সিম্বলের কথা বলা হয়েছে। আমরা সবগুলো থেকে এইটাই সামারি করতে পারি, যে এগুলো ব্যবহারের সময় হ্যান্ড গ্লাভস পরবো, গায়ে অ্যাপ্রন জড়াবো, মাস্ক ব্যবহার করব, সেফটি গগলস পরবো, বুট পরবো, যতদূর সম্ভব সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করে আমরা আসলে ল্যাবরেটরিতে গবেষণার কাজগুলো চালিয়ে যাব। বিশেষ করে সতর্ক থাকতে হবে তেজস্ক্রিয় পদার্থ নিয়ে, কারণ তেজস্ক্রিয়তা মানুষকে বিকলাঙ্গ করে দিতে পারে। এই যে মেরি কুরি, পিয়েরে কুরি, তাদের কিন্তু এই যে তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করতে করতে একটা সময় কিন্তু তাদের জীবন চলে গিয়েছিল আর কি, এই তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করতে করতে। তো এই সম্পর্কে আমাদের আসলে অনেক সতর্ক থাকতে হবে, যাতে করে আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করার সময় কোনো ক্ষতির সম্মুখীন না হই।
ওকে, তো তাহলে আমরা আজকে এই পর্বে অনেক কিছু জানলাম। এই পর্ব থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আশা করতেছি এগুলো তোমাদের পরীক্ষায় আসলে তোমরা অবশ্যই এখান থেকে ভালো করতে পারবা। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।